দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন আলোচক। আমার বাম পাশে রয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা জনাব মোশাররফ আহমেদ ঠাকুর এবং বামে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। তার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। সবুজ, আজকে দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলোর মধ্যে আমার কাছে যেগুলো আছে সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন। তিনি বলেছেন বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে এবং চেষ্টা চলছে, এবং তিনি বলেছেন দ্রুত নির্বাচন দিতে হবে, সেটার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। আরও একটি বিষয় হচ্ছে শেখ হাসিনাও জয়ের 30 কোটি মার্কিন ডলার পাচারের সত্যতা নিশ্চিত করেছে দুদক চেয়ারম্যান। একই সাথে অনুসন্ধান শুরু করেছেন তিনি। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে তথ্য জারি হয়েছে। একই সাথে দুর্নীতির মাধ্যমে 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, এমনটা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা যে আসলে সম্ভব নয়, এমনটি আশঙ্কা করেছেন তিনি। একই সাথে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নেতাদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও ইনকলাব মঞ্চের। প্রাইভেট ট্রেনি ডাক্তারদের অবরোধ শাহবাগে হয়েছে, যেটি আপনি জানেন, সেটি সার্জিসের আশ্বাসে প্রত্যাহার হয়েছে। তো সবুজ, এই ছিল আমার কাছে দিনের শিরোনামগুলো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহর সঙ্গে। আমরা আলোচনা শুরু করতে চাই, শুরুটা করব জনাব এম এ আজিজকে দিয়ে। যে আজকে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে 30 কোটি ডলার বিদেশে পাচারের যেই হয়েছে সেটার সত্যতা নিশ্চিত করেছে দুদক। তারা বলছেন যে শিগগিরই তদন্ত শুরু হবে। চেয়ারম্যান বলছেন যে যখন অনুসন্ধান শুরু হবে তখন হয়তো আরও অনেক তথ্য বেরিয়ে আসবে। আপনি এমনটি মনে করেন কিনা, যখন পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান হবে তখন কি আসলে নতুন করে চমকপ্রদ কোনো তথ্য বেরিয়ে আসতে পারে? ধন্যবাদ। আপনার 5ই আগস্ট দেশের পরিবর্তন ঘটছে। আমার মানসিকতা এবং আমার অবজারভেশনে বিরাট পার্থক্য ঘটে গেছে। যাক ধরে কমপক্ষে 1000 কোটি, পিএনেরও 400 কোটি। সুতরাং এই যে শেখ হাসিনার মাত্র 30 কোটি ডলার, এটা একেবারেই অবাস্তব এবং অসম্ভব। আমার মনে হয় তদন্ত করলে বহু বেরোবে। কারণ যত কমিশন এখন দেখা যাচ্ছে শেখ হাসিনার পরিবারের সকল সদস্য ভাগ টিউলিপ পর্যন্ত নিয়েছে। আর সবচাইতে পৃথিবীতে সবচাইতে নীরব চাঁদাবাজ শেখ রেহানা, অথচ তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, এখনো পুরো মামলা হয়নি। ইদানিং আসতেছে শেয়ার হোল্ডারও হচ্ছে, চাঁদাবাজির শেয়ার হোল্ডার। সুতরাং আমার মনে হয় দুদক এটা প্রাথমিক ইনভেস্টিগেশন এই তথ্য পেয়েছে, এটা বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই, বাড়তে থাকবে। এবং প্রশ্ন হচ্ছে দ্রুত বিচারটা হবে কিনা। এখনো প্রাথমিক পর্যায়ে সন্ধান মিলেছে, এটা তদন্ত করবে, ফাইনাল হবে, তারপরে এটা কোর্টে যাবে, তারপরে বিচার শুরু হবে 10-15 বছর ধরে। তো এটা তো এই দীর্ঘ সত্যিতার পথে আজ এখন তো প্রায় 3.5 মাস হয়ে গেল। এখন পর্যন্ত প্রাইম আমি বলবো যে সব কিছুর মূলে হলো শেখ হাসিনা। তার বিরুদ্ধে এখনো ভালোভাবে কোনো কেসই দাঁড় করতে পারলো না। এই কচ্ছপ গতিতে যদি একটা বিপ্লবী সরকার, অভ্যুত্থান পূর্ব সরকার, সকল দেশের জনগণের সরকার যদি চলতে থাকে, এই দোষটা কোন জায়গায় দাঁড়াবে আমার তো মনে হচ্ছে না। এদিকে আপনার পলিটিক্যাল পার্টির রোড ব্যবসায় তার কোনো খবর নাই। আবার বলে পলিটিক্যাল পার্টি এত তাড়াহুড়ো করে কেনা, পলিটিক্যাল পার্টি কি মিশনারিজ পার্টি? এটা পরে নিয়ে আলোচনা করতে চাই। জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে শেখ হাসিনা বা তার জয়ের বিরুদ্ধে যে 30 কোটি ডলার পাচারের সত্যতা দুদক নিশ্চিত করেছে, আপনি এরকম মনে করেন কিনা যে এটা আসলে প্রাথমিক তদন্তে সামান্য কিছু বেরিয়ে এসেছে? ধন্যবাদ সবুজ, আপনাকে, অপর বিজ্ঞ আলোচক আজিজ ভাই, সবাইকে শুভেচ্ছা। দেখুন, 30 কোটি ডলার মানে 0.3 বিলিয়ন ডলার মাত্র, আর টাকায় করলে 3600 কোটি টাকা হয়। এটা হাসিনার জন্য কোনো টাকাই না, এটা কোনো টাকাই না। মানে আমাদের অর্থমন্ত্রী মোহিত সাহেব বলছিল যে 4000 কোটি টাকা, তানভীর যে হলমার্কের 4000 কোটি টাকা নিছে, এটা কোনো টাকাই না। তো শেখ হাসিনার জন্য তো এটা পয়সাও না। তো যাই হোক, এখন শুনেন, এটা হচ্ছে যে আপনি
আমরা যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছিল, আমরা বারবার বলতেছিলাম যে 6.5 বিলিয়নে ঠিক অনুরূপ বিদ্যুৎ কেন্দ্র ইন্ডিয়াতে হচ্ছে, আমাদের এখানে $13 বিলিয়ন কেন? তো সেইখানে এখন দেখা গেল যে $5 বিলিয়ন শুধুমাত্র টিউলিপ নিয়ে গেছে, এটা সত্যতা প্রকাশ পেয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো হচ্ছে যে কি বলে সমুদ্রের পাহাড়ের মানে কোনো একটা কি বলে সমুদ্রের নিচে যে পাহাড়, বরফের পাহাড় থাকে, এটার চূড়ার একটু অংশ যে দেখা যায়, এইটা এইরকম আর কি, অরিজিনাল পাহাড় নিচে রয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আজিজ ভাইয়ের সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে অ্যালার্মিং ইজ দ্যাট যে শেখ হাসিনার এই সব পাপের বিচার করতে মিনিমাম 10-12 বছর তো লাগবে। এছাড়া শেখ হাসিনার সাথে মামলার আসামি সংখ্যা কত, 200-250 করে মামলার আসামি দিচ্ছেন। মামলার আসামি দিলে এই 250 জনের নাম, বাপের নাম ঠিক করে একটা চার্জশিট করতে তো 3-4 বছর লাগবে। এবং এই এদের নাম, ঠিকানায় ওয়ারেন্ট পাঠাইতে, সমন পাঠাইতে এইগুলো লাগবে আরও 5-7 বছর। তো শেখ হাসিনার এক একটা 250 জনের মামলা, এটা বিচার করতে 10 বছর 12 বছর লাগবে। তো এখন এখানে হচ্ছে আমাদের ছাত্রনেতারা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে, মানে আওয়ামী লীগের বিচারের পূর্বে কেউ যদি নির্বাচন চায়, তিনি জাতীয় শত্রু বলে, জাতীয় বেঈমান হবে, জাতীয় শত্রু বলে চিহ্নিত হবেন। তো এটা তো রাজনৈতিক দল তো নির্বাচনই চাইবে। রাজনৈতিক দল কি বিনা নির্বাচনে গিয়ে ক্ষমতায় বসে পড়তে চাইবে? না, তা তো না। রাজনৈতিক দলকে শেখ হাসিনা বিচার চায় না। রাজনৈতিক দল বিচার চায়, বিচারও চলবে, বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বরঞ্চ যে এইরকম দুর্বল সরকার, যে ডানে কেউ ধাক্কা দিলে বামে যায়, বামে ধাক্কা দিলে ডাইনে যায়, এইরকম একটা দুর্বলমান সরকার, যে বলেছে কিনা কয়েকদিন আগে যে আমরা টাকা ছাপবো না, এখন টাকা ছাপছে। তো এইরকম একটা দুর্বল সরকারের পক্ষে শেখ হাসিনার বিচার করা যতটুকু সম্ভব, তার চেয়ে অনেক বেশি সম্ভব একটি নির্বাচিত শক্তিশালী গভর্নমেন্ট আসলে শেখ হাসিনার বিচার দ্রুত হবে, ত্বরান্বিত হবে এবং জনসমর্থন নিয়ে এই বিচারটা করা যাবে। জি, আপনি জনাব এম এ আজিজ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলছিলেন যে এই যে গণহত্যা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ, এর বিচার করার জন্য আসলে রেড নোটিশ জারির বিষয়ে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। আপনি কি মনে করেন আসলে এই রেড পোলে যে আবেদন করা হয়েছে সেটার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরে আনা সম্ভব? না, তারেক রহমানের বিরুদ্ধেও ওই রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, কাজ হয়নি। তাদের অনেক লিমিটেশন আছে, তারা এটা পারবে না। এটা একটা জাস্ট কাগজে ওয়ার্ডিং এই টাইপের। শেখ হাসিনা পাশের দেশে পালিয়ে আছে। এক সময় আমরা চিৎকার করতাম বন্ধু দেশ। এখানে কেস ট্রায়ালে উঠলে, যেহেতু অভিযোগটা এন্টারটেইন করছে আন্তর্জাতিক অপরাধ, এখন তো তাকে ফিরে চাওয়া উচিত। এই জায়গায় সরকার যাচ্ছে না কেন? পলিটিক্যাল সরকার হলে ঠিকই যাইতো। পার্থক্যটা এখানে। হ্যাঁ, আপনার চাইলে যদি না দেয় লজ্জা পাবো। আরে না দিলেও তো একটা প্রশ্ন, যুক্তি আছে। আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে না? আমরা অনেক 7 সিস্টারের অনেক বিপ্লবী নেতাদেরকে জেল থেকে বের করে দিছি না, হ্যান্ড ওভার করছি না? আমরাও জেএনবির লোক আনছি তো বন্দি বিনিময় চুক্তিতে। এটা বন্দি বিনিময় চুক্তিতে আমরা চাওয়ার লিগেল রাইট আছে, আমরা চাইবো। ফেরত না দেয় এটা পরে বোঝা যাবে। এখনো তো অনেক রকম ওয়ার্নিং, অনেক মিডিয়া লেগে গেছে আমাদের বিরুদ্ধে। তাতে কি আমরা বিশ্বায়নের যুগে আমরা কি ছোট 18 কোটি দেশের লোক কি ছোট নাকি? ভূগোল আকারে যতই ছোট হোক, কোন মালদ্বীপের সাথে গুতে খাওয়া পারে না, ভাগি আইছে। আর 18 কোটি দেশের লোককে উড়াই দিবে, এত সহজ। সুতরাং আইনগতভাবে যেটা বৈধ, আপনার বন্দি বিনিময় চুক্তি আছে। আমাদের বাংলাদেশ সরকার আমাদের দেশে অনুপ চেটিয়া সহ অনেককে ফেরত দিছে, আবার জেএমবির অনেক নেতাকে ফেরত আনছে। সুতরাং এটা কার্যকর, সুতরাং তাকে ফেরত চাওয়া হোক। ওই রেড অ্যালার্ট, এটা মানুষ দেখানে, ওটা হলো শেখ হাসিনা করেছে। হ্যাঁ, রেড অ্যালার্ট জারি করছে, একের ভূমিকম্প হয়ে গেছে। এগুলো কিছু ওই দেশ ফেরত না দিলে আপনার রেড অ্যালার্ট জারি করে কিছু পুলিশ ধরতেও যাবে না। জি, জনাব ঠাকুর, আসলে শেখ হাসিনার বিরুদ্ধে তো বিভিন্ন রকম গণহত্যার অভিযোগ রয়েছে। জুলাই আগস্ট গণহত্যা,
পিলখানা হত্যাকাণ্ডের কথা বলা হয়, তারপরে শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেটার অভিযোগও বলা হয়ে থাকে। এই যে বিভিন্ন রকম হত্যাকাণ্ডের বিচার কিংবা এই যে গণহত্যা, এটার বিচার কি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব? এক্স্যাক্টলি, আমি তো প্র্যাকটিসিং লয়ার না, আমি আইনের ছাত্র বা আইন পড়াই, কিন্তু এইটা প্র্যাকটিসিং লয়ার যারা তারা ভালো বলতে পারবেন যে অপরাপর গণহত্যাগুলির বিচার। তবে আমাদের এখনকার যে এইবার যে জুলাই আগস্ট যে গণহত্যাটা হলো, এই গণহত্যার যে ক্যারেক্টার, এটা আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছেন যে এটার বিচার সম্ভব। কিন্তু যে এবং শাপলা চত্বরের যে হত্যাকাণ্ডটা, এটাও একটা আন্তর্জাতিক অপরাধের মতো। তারপর অন্যান্য যে মানবতা বিরোধী অপরাধ যেগুলি আছে, গুম, খুন, এইগুলি, আমার তো মনে হয় যে এই যে বিডিআর হত্যা, যে আপনি কি আজ পর্যন্ত শুনছেন বিডিআর হত্যার জন্য কোনো উদ্যোগ গভর্নমেন্ট নিয়েছে? তো এইগুলো নেওয়ার জন্য সরকারের পায়ের নিচে মাটি লাগে। পায়ের নিচে মাটি মানে কি, যে ধরুন এই যে বৈষম্য বিরোধী টিরোধী বলছেন, এরা এই আরবান এরিয়া মানে বিভাগীয় শহরের বাইরে এদের কোনো অস্তিত্ব নাই। জেলা থেকে 50 মাইল দূরেও ইউনিয়ন আছে, ওয়ার্ড আছে, ওইগুলোতে বৈষম্য বিরোধের টিরোধের কিছু নাই। তো ফর দ্যাট রিজন, তো এখন এদের আইডিয়াটা হচ্ছে কালক্ষেপণ করা, যে এই নাবালক শিশুরা আছে এরা সাবালক হবে, তারপরে একটা ইলেকশন হবে, এইরকম কল্পনা তো অনেকেই করতে পারে। এরপর আরেকটা হচ্ছে যে সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য কিছু কেওয়াস লাগানো, যেমন ধরুন আমি, আজিজ ভাই, আপনি, আমরা তো সরকারের পার্ট না, আমরা গভর্নমেন্ট না। দেখুন এখানে আমি আপনাকে একটা কোটেশন বলতে চাই, সেটা হচ্ছে রাষ্ট্র একটি জনপদের সর্বোচ্চ প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে একটি জনপদের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব। তো যারা এইখানে রাষ্ট্র চালাচ্ছে, সরকার চালায়, এরা বলে আমরা রাজনৈতিক না, আমরা রাজনীতি করছি না। এটা অদ্ভুত ব্যাপার। রাষ্ট্রের কাজটাই রাজনীতি, সরকারের কাজটাই রাজনীতি। তো আপনি এখন বললেন কি, এবং মন্ত্রী পরিষদ এবং উপদেষ্টা পরিষদে দুই ধরনের রেসপন্সিবিলিটি আছে। একটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, আজিজ ভাই তো ফিজিক্সের ছাত্র, এখানে আবার সমস্যা। তো একটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি এই ক্যাবিনেটের। তো আমাদের মাহফুজ আবদুল্লাহ যিনি বলেছেন যে হিমালয়ের মাহফুজ আলম, উনি মাঝে মাঝে আবার মা আবদুল্লাহ লেখে আর কি। তো মাহফুজ আলম বলেছেন যে হিমালয়ের পাদদেশ থেকে একবার বঙ্গোপসাগর পর্যন্ত তিনি একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। তো আমার কথা হচ্ছে যে হিমালয়ের পাদদেশ থেকে অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে, অন্যান্য যে জনপদগুলি আছে পূর্ব বাংলা ছাড়া, এরা কি আপনার অধীনে আসতে চায় কিনা? এদের সম্মতি নিছেন? অথবা বাংলাদেশের জনগণ কি চায় কিনা ত্রিপুরা দখল করতে বা আদার্স, নেপাল দখল করতে, আদার্স এইগুলো চায় কিনা? আমি তো গত 500 বছর ইতিহাস দেখেছি, পূর্ব বাংলার মানুষ কখনোই, বা পূর্ব বাংলার শাসক গোষ্ঠী, ইভেন বারো ভূঁইয়ারা কখনোই, গিয়াসুদ্দিন আজম শাহ, এরা কখনোই তার বাইরে এক্সপানশনিজমে যায় নাই। তাহলে প্রশ্নগুলো উঠছে কেন? তো এইটা হচ্ছে একটা বিতর্ক তৈরি করা, বাংলাদেশকে বিতর্কের মুখে ফেলে দেওয়া, বাংলাদেশে একটা ক্রাইসিস, ন্যাশনাল, জাতীয় এবং আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি করা, এবং এই ক্রাইসিস তৈরি হলে তারা অধিক সময় ক্ষমতায় থাকবেন। এবং আমি আপনাকে বলছি যে দুর্জনেরা বলেন যে বিভিন্ন বড় বড় হাউস থেকে টাকা পয়সা সরকারের বিভিন্ন লোকজন, আশপাশের লোকজন যারা আছেন, তাদের আত্মীয় স্বজনরা সংগ্রহ করছেন, তাদেরকে মুশকিল আসান করে দেবেন বলে। জি জনাব আজিজ, এই প্রসঙ্গ ধরে আপনাকে বলতে চাই যে এই যে কথাটা যেটা বলছিলেন যে এক ধরনের জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের সংকট তৈরি করার একটা শঙ্কা চলছে বা ষড়যন্ত্র কিংবা কথা বলা হচ্ছে, এটা কি আপনিও মনে করেন যে আসলে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্রাইসিস তৈরি করা হচ্ছে? দেখেন, ওই সবচাইতে ট্রেন্ড মুক্তিযুদ্ধের সময় খুব নিবেদিত অনেক কর্মী নিয়ে জাসদের জন্ম হয়। সেখানে একজন এরকম থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, সিরাজুল আলম খান। তিনি কথা বলতেন না, তিনি বসে থাকতেন, এবং তিনি থিঙ্ক ট্যাঙ্ক, তিনি সব পরিচালনা করতেন। এখানে ইউনুস সাহেবও বলেছে, প্রফেসর ডক্টর ইউনুস, যে মাহফুজ আলম হচ্ছে এখানকার কি বলছিল, মাস্টার মাইন্ড। তো উনি মাঝে মধ্যে অনেক কথায়, আমি তার ভিডিও দেখেছি, আমার জ্ঞান কম, আমি ভিডিও একটা বক্তব্যের সাথে আর একটা বক্তব্য লিঙ্ক খুঁজে পাইনি। হ্যাঁ,
এবং পুরোটা দেখার পরে আমি কনফিউজ হয়ে গেছি, কারণ আমার মাথায় বুদ্ধি কম। এখন উনি এই কারণেও হতে পারে যে তার নিজের যে অনেক জ্ঞান এইটা প্রচার করার জন্য, অথবা তার অজ্ঞতার কারণে এই কথাটা বলছে। বাংলাদেশের একটি লোকও পাবেন না যে বলবে বোকার মতো হিমালয়ের পাদদেশের থেকে সব আমাদের এক দেশ হবে। কোনো একটা পাগলও বলবে না। এটা বলবে যে আরাকান, আমাদের হিল ট্যাক্স, ওই তিব্বত, এটি নিয়ে আর একটা রাষ্ট্র হইতে পারে। এটা কিন্তু আলোচনায় আছে। এটা আমি 15 বছর পরে আমি রিপোর্ট লিখেছি 5-6টা, কারণ আমি পুরা হিল ট্যাক্সে ঘুরছি। হ্যাঁ, ওখানে পুরাটা আমাদের বাংলাদেশ থেকে শুরু করে পুরো ওই দেশগুলা, কানেক্টিং দেশগুলা, কিন্তু ওই ব্যাপারটা, ওই অঞ্চল সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য ওয়ার্কই নেই। ওখানে সব পাদ্রীরা এসে সব খ্রিস্টান বানায় ফেলছে, সব খ্রিস্টান বানায় ফেলছে। এখন এক ধর্মীয় লোক, আমরা খালি কই যে কি ইসলাম ধর্ম করলেই ও মৌলবাদী, পাদ্রীরা ছাড়ে, খ্রিস্টানরা ছাড়ে, পৃথিবীর সবচাইতে বড় ধর্ম তা তো 20 বছর 15 বছর পাহাড়ে রয়েছে, আমি দেখেছি তো 20 বছর পাহাড়, নানান রকম উপহার টুপার, এই শিক্ষা খাতে অমুক এনজিও করে অমুক টমুক করে সব লোকে ধর্মান্তর করে ফেলছে। হ্যাঁ, তো সব ওই পুরো অঞ্চলটা। হ্যাঁ, তো এটাতে ভবিষ্যতে কি হবে, যে আমরা হয়তো বেঁচে থাকবো না, আপনারাও দেখতে পারবেন কিনা যায় না, ওটা আছে আলাদা, ওটা একটা আলাদা, ওটা রক্ষা করুক না, ওইটা আমাদের রক্ষা করার দায়িত্ব। কিন্তু হিমালয় পর্বত দখল করতে করার ক্ষমতা আমাদেরও নাই, এবং এটা অবাস্তব জিনিস, এটা কল্পনার ভিতরে বাসে না। যেটা অবশ্য তিনি তার স্ট্যাটাসটা কিন্তু সরিয়ে ফেলেছেন। জি, আপনার কাছে এবার একটু নির্বাচন প্রসঙ্গে জানতে চাই যে বিএনপি বা অন্য যে সমমানা দলগুলো রয়েছে তারা 2025 সালের মধ্যে নির্বাচন চাই, যদিও সরকারের রোডম্যাপ হচ্ছে 2026 সালের মাঝামাঝি নাগাদ নির্বাচন বা জুন নাগাদ নির্বাচন হতে পারে। এই যে প্রায় 1.5 বছরের একটা গ্যাপ, এই গ্যাপের কারণে প্রায় 6 মাসের একটা গ্যাপ, এই গ্যাপের কারণে কি আসলে সরকার, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো ধরনের মতদ্বৈধতা তৈরির শঙ্কা করছেন? এখন এখানে আজিজ ভাই একজন সিনিয়র সাংবাদিক, সাংবাদিকের বিরুদ্ধে বলা তো মুশকিল, আপনিও সাংবাদিক। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো উপদেষ্টার বক্তব্যকে তিনি উল্টে দিতে চান, এটার জন্য কি এই মূল ব্যক্তি কি এই প্রেস সচিব হতে পারে? প্রেস সচিব একজন কর্মচারী, প্রেস সচিব কিন্তু গভর্নমেন্ট না। আমি দেখি আসিফ নজরুল বলেন, আমাদের এই ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, তারপরে এটাকে কন্ট্রাডিক্ট করেন হচ্ছে প্রেস সচিব। আমাদের প্রধান উপদেষ্টা বলে গেলেন যে লাস্ট ইয়ার থেকে 25-এর শেষ থেকে 26-এর শুরু, 26-এর শুরু মানে মিডল না। তো তার প্রেস সচিব এসে বললেন যে 26-এর মাঝামাঝি, তো 25 গেল কোথায়? আমি আপনাকে বলছি যে শুধু এই কয়েকজন মানুষ দিবে, আমি আপনাকে সকল ধরনের প্রয়োজনীয় সংস্কার, বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করে সকল প্রকার সংস্কার করে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, জেনুইন নির্বাচন আগামী বছর অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে করা সম্ভব, এবং এমনকি আরো আগে করা সম্ভব। এবং এইগুলো হচ্ছে এক ধরনের কালক্ষেপণের আর কি কুমতলব আর কি। এতে করে কি সংস্কারমূলক যে কাজগুলো হাতে নেওয়া হচ্ছে এটা ভেস্তে যেতে পারে? আমি আপনাকে একটা কথা বলি, আমি 2-1 দিন আগেও বলছি, 2-1 জন খুব রুষ্ট হয়েছেন। রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য ছাড়া, রাজনৈতিক দলকে আস্থায় না নিয়ে যত সংস্কারের প্রস্তাবনাই উপস্থাপন করা হোক না কেন, এইটা একবারেই এটার ফলাফল হবে অশ্বডিম্ব, একবার অশ্বডিম্ব। রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিতে হবে, তাদের মতামত, তাদের সাথে ঐক্যমত্য তৈরি করতে হবে, তাদেরকে অঙ্গীকারাবদ্ধ করাতে হবে, এনে তারপরে যদি কোনো সংস্কার প্রস্তাবনা সবাই একমত হয়, সেইটাই শুধু কার্যকর হতে পারে। আর না হলে এই সংস্কার প্রস্তাবনার ফলাফল একটা থিসিস হতে পারে, ভবিষ্যতে আলাপ আলোচনার জন্য, ফুলাফানের পড়াশোনার জন্য, এদের জন্য কাজে লাগতে পারে।
বাট রাষ্ট্রের কোনো কাজে লাগবে না, জনগণের কোনো কাজে লাগবে না, সরকারের কোনো কাজে লাগবে না, এবং এটা ফলাফলটা হয় অশ্বডিম্ব রাজনৈতিক ক্ষেত্রে। জি, জনাব আজিজ, আপনার কাছেও ভোট নিয়ে জানতে চাইবো যে ভোট আগে পরে হওয়া নিয়ে এই যে মতদ্বৈততা কিংবা রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, এই সংকটের সমাধান কোথায়? না দেখেন, ঠাকুর সাহেব যে কথা বলছে আমি ওনার সাথে কিছু যোগ করি। গত নভেম্বরের 15 তারিখে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বাংলাদেশের উপর একটা প্রতিবেদন দিয়েছে। এইটা কিন্তু সারা বিশ্বে সরকার যদি অপরিপক্কভাবে অভ্যুত্থান বা বিপ্লবে পড়ে যায় সেই দেশ সম্পর্কে এবং ভবিষ্যৎবাণী এটা করে। আমাদের দেশের পত্রিকাতেও এটা ছাপা হয়েছে। তারা কিন্তু দুটো জিনিস বলেছে, জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং রাজনৈতিক দলের সাথে যদি গ্যাপ তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, তাহলে দেশে শূন্যতা পূরণ করবে অমকরা, নামও বলে দিছে। এটা ছাপা হয়েছে পরিষ্কারভাবে। তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার, প্রথম কথা হচ্ছে আপনি ধরেন বিএনপি এখন তো অনস্বীকার্য, বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগ পরে, বিএনপি এখন বড় দল। বিরোধী বিএনপি অধিকাংশ দলের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত 31 দফা দিছে। আপনি যদি সংস্কার করতে চাইতেন, আন্তরিক হইতেন, ওইটাকে বেসিস ধরে আপনি সংস্কারটা স্টার্ট করতেন, তাহলে কিন্তু সহজ পথটা সহজ হতো। আপনি 11টা সংস্কার কমিশন করছেন, 11টা। আপনার ম্যান্ডেট কি? আপনার সংস্কার করার কোনো রাইটই তো নাই। আপনি এই রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন সংবিধান সমুন্নত রাখার জন্য, সেই সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার তো আপনার, ম্যান্ডেট তো আপনার নাই। 1, 2 হলো আপনি সংস্কারে আইডিয়া তৈরি করলেন, একমত হলেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে এটা ট্র্যাশ পেপার হিসেবে ফেলে দিল, কি করবেন? তাহলে আমরা সংস্কার কাজে হাত দিলাম কেন? এটা তো এই জন্যই তো মানুষ বলে কবে ইলেকশন হবে ঠিক নাই। এই জন্য মাঝখানে বেশ আগে বলছিল না বিএনপির মহাসচিব যে আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা -2 চাই না, আমরা গণতন্ত্র চাই। এই সংশয় সন্দেহটা এখনো বিদ্যমান। কিন্তু মানুষই তো চেয়েছিল যে একটা পরিবর্তন আসুক, একটা সংস্কার হোক, যেই ভুলগুলো আমরা বারবার করেছি সেটা যেন আর না হয়। না, এই জিনিসটা কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখেন, ছাত্ররা কিন্তু চাকরির জন্য সংস্কার চাইছে। এরপরে 11 দফা, তারপরে 6 দফা, এবং আন্দোলনের শেষ পর্যন্ত রাজনীতিবিদরা যখন ঢুকে গেছে তখন হয়েছে 1 দফা, ফেসিবাদের বিলুপ চাই। এখানে সংস্কার ছিল, সংস্কারটা আসছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এবং যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার, রাজনীতিবিদরা আমাদের সে ভালো বোঝে। কারণ আমাদের গ্রামের ভাষায়, আমি এই শব্দটা আগেও বলছি, আমাদের গ্রাম দেশে বলে ফাটাবাসের চিপায় পড়ছে, রাজনীতিবিদরা ফাটাবাসের চিপায় পড়ছে। এই সরকার কোনো কিছুতে অগ্রগতি দেখাতে পারছে না, কচ্ছপের চাইতেও স্লো। এই সরকার এখন যে ভারত যেভাবে পরাশক্তি উদীয়মান, তারা যেভাবে রাখছে এবং প্রতিত সরকার প্রধানকে দিয়ে যা করাচ্ছে, তাতে তো ইমিডিয়েটলি এই সরকারকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু সরিয়ে দিলেই নূতন যে ফেনোমেনা তৈরি হবে, রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে, তখন তো আনএক্সপেক্টেড জায়গার থেকে এসে শূন্যতা পূরণ করবে। এই কারণে রাজনৈতিক দল একদিন ফু দিলে তো সরকার আউট হয়ে, সরকারের কোনো পার্টি আছে, দল আছে, ওই 31 জন না 24 জন না, এই 24 জনই একটা কমিটি ধাক্কা দিলেই নাই হয়ে যাব। হ্যাঁ, ছাত্ররা তো কেমোথেরাপি হয়ে গেছে, ওই ঢাকা ইউনিভার্সিটি চত্বর ছাড়া, কয়েকটা চত্বর ছাড়া আর এখন নাই। হ্যাঁ, রাজনৈতিক দল ঘোষণা দিতেছেন। আমি ওইটা উদাহরণ দেই যে জাসদ 9 মাসের আর্ম ট্রেনিং নিয়ে যুবক শ্রেণীর লোক নিয়ে একটা সংগঠিত আপনার দল করলো। সেই দলের আপনি দেখেন কিছু উগ্র তার কারণে দলটা শেষ হয়ে গেল। এখন এরা হচ্ছে স্কুল থেকে ইউনিভার্সিটির ছাত্র, অনেকে মাস্টার্স পাস করছে, অনেকে পাস করে নাই, লেখাপড়া থুইয়া সব
আমি যদি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করি, এই যে জেনারেশনটা গ্যাপ হয়ে যাইতেছে, জেনারেশন গ্যাপ, এটা জাতি পূরণ করবে কি করে? জি, আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিউজন ভিজন নিচ্ছে ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন সাবেক ছাত্রনেতা বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা বিরতির আগে জনাব আজিজের সঙ্গে কথা বলছিলাম, এই যে নির্বাচনী প্রসঙ্গটি বলছিলেন, যে তাড়াহুড়ো করা, কেউ কেউ বলছেন এটি যারা তাড়াহুড়া করছেন তারা জাতীয় বেঈমান, আবার কেউ বলছেন যারা এসব করছেন আসলে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আপনি আসলে কি মনে করেন? দেখেন, আমি এই যে সংস্কার, এও বলছে যে আগের সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন, আমি সংস্কারটাই বলছি আগে। দেখেন, সংস্কার 53 বছরে আমরা বলি যে সামাজিক অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে পিছিয়েছে, মানুষের যে মনোজগতে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তন যদি, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেভলিউশন করে এক মাসে চেঞ্জ করে ফেলবেন, এটার জন্য তো 10-15 বছর লাগবে। যদি একটা গণতান্ত্রিক মানবিক দেশ গড়ে তোলার চেষ্টা করার মতো সরকার ক্ষমতায় আসে, তারপরেও এই জাতিকে ঠিক করতে 15 থেকে 20 বছরের নিচে পারবেন না। মানুষকে দেশপ্রেমিক বানানো, তাদের গণতান্ত্রিক বানানো, ইত্যাদি ইত্যাদি। তো এখন আপনার সংস্কার যে করে যাচ্ছেন, ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ যখন পতন হয়, তার আগ মুহূর্তে 3 জোটের রূপরেখা এই সব দল একসাথে সিগনেচার করে, এটা পাবলিক কমিটমেন্ট ছিল, কেউ মানে নাই, কেউ মানে নাই। হোসেন মোহাম্মদ এরশাদ হাইকোর্ট ডিভিশনাল হেডকোয়ার্টারের বেঞ্চ বসাতে চাইছে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট এটাকে বলছে বাতিল করে দিছে, নালিফাই করে দিছে। সুপ্রিম কোর্ট এটা পারে? উনি তো আইন পড়ান, যেটা সংবিধানে অলরেডি আইন হিসেবে পার্লামেন্টে পাস আছে, সেটার রক্ষক তারা, বাতিল করার এখতিয়ার তো নাই, বাতিল করে দিয়েছে, তাদের ইন্টারেস্টে বাতিল করে দিয়েছে, গেল। তারপরে শাহাবুদ্দিন সাহেবের সময় 28টা সংস্কার প্রস্তাব ছিল, একটা সব বাদ, সব বাদ। 111-এর সময় 122টা সংস্কার প্রস্তাব ছিল, বাদ। পলিটিক্যাল পার্টি এসে বাদ। হ্যাঁ, তো এখন এনারা যে সংস্কার প্রস্তাব দিতেছে, যে কোনো পার্টি ক্ষমতায় গেল, ধরেন বিএনপি যাবে, ট্রাশ পেপার, আমার 31 দফা তো আছেই, গুল্লি মারে এগুলো ডাস্টবিনে ফেলা, কি করবে, কি করবে? এই জন্যে বলছি যে তার যেটুক ব্যান্ডেড আছে, সেটুক করে অন্তর্বর্তীকালীন সরকার দেশ রাজনীতিবিদ চালাবে। সুতরাং রাজনীতিবিদ তো ইলেকশন কালকেই চাইবে, সমস্যা কি? এটা তো মিশনারিজ পার্টি না, তাহলে তো সংস্কার হবে না। দাতব্য সংস্কার তো ডিমান্ড ছিল না, বলেন না কে চাইছে সংস্কার? কিন্তু বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দল তারাও তো বলেছে তারা সংস্কারের জন্য যৌক্তিক একটা সময় দিবে। ওটা হলো, যেহেতু এই সংস্কারের প্রস্তাবটা আসছে, আমরাও বুঝি যে সংস্কার কিছু দরকার, রাজনৈতিক দলেরও সংস্কার দরকার। কিন্তু সংস্কার তো আমি বললাম তো, যদি সংস্কারই চাচ্ছ, উদার মন নিয়ে যদি আসতো, তাহলে বিএনপির 31 দফা, পরে জামাতও কত দফা দিছে, যারা দিছে এখানে তো সবই আছে, সব দলই ইনভলভ এই সংস্কারের মধ্যে। কারণ বিএনপির সাথে যতগুলো দল আছে, বেশি দল আছে সংখ্যা, তারা একমত হয়ে, কিন্তু ওটার ভিতরে জামাতও ছিল 31 দফার ভিতরে, সবগুলো দল আওয়ামী লীগ ছাড়া, ওই 14 দল ছাড়া সবার এই 31 দফার সাথে একমত ছিল। আপনি সেটাকে বেজলাইন ধরে শুরু করতেন, ইজি হতো। তার সাথে আপনি যুক্ত করেন, মাইনাস করেন, কিন্তু আপনারা নিজেরা করলেন। আপনার ব্যান্ডেড কি? আপনি তো এটাকে আইন করতে পারবেন না, আইন করতে তো পার্লামেন্ট লাগবে, সেই পার্লামেন্টটা হবে পলিটিক্যাল পার্টির। তো সেই পলিটিক্যাল পার্টি এসে ট্রাশ পেপার হিসেবে ডাস্টবিনে ফেলে দিল, কি করবেন? আগে তো ফেলছে সবাই। জি, জনাব ঠাকুর, আপনার কাছে এই প্রসঙ্গ জানতে চাই যে যখন সরকার আসলে নতুনভাবে গঠন করা হলো, তখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলেছেন যে সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। এখন যদিও বলছেন যে তড়িঘড়ি নির্বাচন কিংবা 2025-এর মধ্যে নির্বাচন, সেই ক্ষেত্রে সরকার যদি 6 মাস আরো বেশি নেয়, সেই ক্ষেত্রে কি যে সংস্কার কার্যক্রম ঠিকঠাক? আমি আপনাকে বলি, আপনি 18 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দেখেন, যত বিপ্লবীদের ফেসবুক তো নতুন করে পোস্ট বানানো যায় না, ফেসবুকে যান, গিয়া দেখেন তো এদের কেউ 18 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 3 তারিখ বিকাল পর্যন্ত কোনো সংস্কারের কথা আছে কিনা?
এক নম্বর। 18 তারিখ না 20 তারিখে প্রথম তারা 9 দফা দেন, তারপর 24 বা 25 তারিখে গিয়ে বলেন 4 দফা দিলাম, 4 দফা বাস্তবায়িত হলে 8 দফা দিব, উপস্থাপন করব। এই 9, 4 এবং 8 কোথাও সংস্কারের কথা লেখা আছে? কোথাও সংস্কারের প্রস্তাব নেই। এখন বিএনপি যেটা বলছে, বিএনপির যেহেতু 31 দফা সংস্কার প্রস্তাবটা পটভূমিটা বলি, প্রায় 1 বছর কাজ করে, আজিজ ভাই এরও কাজ করছেন, 1 বছর কাজ করে তারা প্রথম 27 দফা দেয় 19 ডিসেম্বর 2022 তারিখে, এবং ওয়েস্টিন হোটেলে ওয়েস্টিন আমি হোটেলে। উপস্থিত ছিলাম। তো তারপরে তখন ডান বামের সাথে বসার পরে তারা আরও কিছু প্রস্তাব যোগ করে তখন এটা জুলাই মাসের 23 সালের জুলাই মাসের 13 তারিখে 31 দফা দেওয়া হয় এবং এখানে 62টি দল এটার মধ্যে একমত হয়। তো এখন আমার কথা হচ্ছে যে এইখানে 1.5 বছরের কাজ করার জিনিস আছে আপনার হাতে, রেডি করার জিনিস আছে 31 দফা, আপনি এটাকে দেখেন না, খুলতে রাজি না, আপনি নতুন করে থিসিস করবেন, গবেষণা করবেন। কেন করছেন? কেন করছেন? কে আপনাকে বলছে এই গবেষণা করতে? তো বিএনপি কেন, আপনার কোয়েশ্চেনে আসে, আপনি বললেন বিএনপি কেন এটাতে রাজি হলো? বিএনপি রাজি হয়েছে যে আমার 31 দফা যেহেতু আছে, আমি বলছি যে আমি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই সংস্কারগুলি করব। এরা যদি এইখান থেকে কিছু সংস্কার করে ফেলে আগালো কাজ, হ্যাঁ, বইয়ে দিয়ে আইছে, 31 দফা দিয়ে 31 আইছে, দফা প্রথম দিনেই দিছে দিয়ে আসছে। যে ভাই করেন, এই যে 31 দফা আছে আমাদের প্রস্তাবনা আছে, কাজকর্ম করা আছে, এগুলোতে করেন। তো করতে চান না। এখন আপনাকে আমি এই সংস্কার সম্পর্কে একটা ছোট্ট কথা বলি। পুলিশ সংস্কার যদি করতে চাই, পুলিশ সংস্কারের সাথে কতগুলো কাজ আছে, যেমন ধরুন পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ, এইটার সাথে অর্গানোগ্রাম পুলিশ কি কি কাজ করে। পুলিশের সাথে জড়িত আছে পেনাল কোড। এই পেনাল কোড বানাইছে ব্রিটিশরা 25 বছরে, 1835 থেকে 1860। 1860-এ পাশ করে এরপর আর 2 বছর অপেক্ষা করছে এটা কার্যকর করার জন্য। পুলিশ সংস্কারের সাথে কাজ আছে আপনার সিআরপিসি, ফৌজদারি কার্যবিধি, তারপর আছে এভিডেন্স অ্যাক্ট। তো পুলিশের জবাবদিহিতা এবং স্বচ্ছতা এটা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই এতগুলি জায়গায় হাত দিতে হবে। এইটা তো 10 বছরে এই কাজগুলি করতে পারবে না। আমি আপনাকে বললাম 10 বছরে এই পেনাল কোড, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, পিআরবি, এইগুলোতে হাত দিতে গেলে 10 বছর লাগবে। এখন আসুন এই সংস্কার কি করবে আমি বলছি। সংস্কারের সম্বন্ধে বক্তব্য হলো রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমত্য ছাড়া, আস্থায় না নিয়ে কোনো সংস্কার করলে এটার ফলাফল হবে অর্শডিম্ব। আরেকটা বলছে পতিত স্বৈরাচার কোথায় পুনর্বাসিত হবে? একটা কোয়েশ্চেন, ইটস এ ভাইটাল কোয়েশ্চেন, কোথায় পুনর্বাসিত হবে? আমার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি আসনে, সংসদীয় আসনে 3 থেকে 5 জন করে আমার ক্যান্ডিডেট আছে। এইখানে প্রোভাইড করার কোনো নতুন লোকটা প্রোভাইড করার জায়গা নাই। তো এইরা কোথায় প্রোভাইড হবে? আপনি দেখছেন কয়েকদিন আগে কি নাম জানি স্বৈরাচারের দামি কমিশনাররা একটা মিটিং করছে এবং সেইখানে একজন ব্যারিস্টার কি নাম জানি এবি পার্টির হেও গিয়ে হাজির হয়েছে। তো এইখানে আসেন, সব ব্যবস্থা করে দেবো। তো সংস্কার এই স্বৈরাচার পুনর্বাসিত হবে, এই যে নতুন দল হবে, এই নতুন দলে আর এবি পার্টি এই টাইপের যে নতুন দল আছে যেখানে জায়গা আছে আর কি, কাউন্সিলররা, এই যে এই টাইপের লোকজন, আমি বলছি যে স্বৈরাচারের দামি ইলেক্টেড লোকজন যে পুনর্বাসিত হবে, জায়গা দেখাই দিলাম নতুন রাজনৈতিক দল, বিএনপি না। তো বিএনপির কথা যে বলে এটা এমনি বলে আর কি। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন দুর্নীতির মাধ্যমে দেশে এই গত 2 মাসে প্রায় 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে। প্রশ্ন হচ্ছে আমরা এত বছরে একজন রোহিঙ্গাকে এই দেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারেনি, নতুন করে এই যে আবার 60,000 রোহিঙ্গা ঢুকলো, সেটা আসলে দেশের স্থিতিশীলতার প্রশ্নে কতটা হুমকি? দেখেন, বিশ্বায়ন পরিবর্তন হয়েছে, এটা সত্য, কিন্তু একথাও বলতে হয়, হ্যাডম লাগে। বাংলায় একটা কথা আছে না, জিয়াউর রহমানের সময় ফিরে গেছে কেমনে, খালেদা জিয়ার সময় ফিরে গেছে কেমনে। রোহিঙ্গা আসছিল না, সংখ্যায় কম ছিল এসছে, কিন্তু ফেরত তো গেছে। কারণ হচ্ছে আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিবেন, শান্তি, তাহলে তো যাবে না। হ্যাঁ, আর আপনি এই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো, ইউনিসেফ, ইউনেস্কো, এদেরকে আপনার রক্ষা, এখানে একটা শেল্টার দেওয়ার জন্য এতগুলো লোক আপনাদের আসছে, 8 কোটি হয়ে গেছে এখন 14 কোটি। হ্যাঁ,
এই আমাদের 8 লাখ হয়েছে 14 লাখ। সরি 8 লাখ হয়ে গেছে 14 লাখ। হ্যাঁ, তো এখন ওইখানে স্থায়ী বাসিন্দা মাইনরিটি হয়ে গেছে। হ্যাঁ, ওই অঞ্চলে আমাদের তো ওটা তো থ্রেটেন হয়ে গেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব থ্রেটেন হয়ে গেছে। তা আপনারা এখন ধরেন এই যে অভিযোগ দেওয়া হচ্ছে, আছে তো যে পাসপোর্ট করে বিদেশে চলে গেছে, এদেশে টাকা পয়সার বিনিময়ে আনতেছে, ওখানে অনেক এজেন্ট হয়ে গেছে, তো তৈরি হয়েছে, এটা বাদ। কিন্তু এই যুক্তি দিয়ে তো আমার দায়িত্ব আমি শেষ করতে পারবো না, আমি তাদের ঠেকাইতে পারিনি। কেন? আরাকান দখল হয়ে গেছে, বিপ্লবীরা আরাকান দখল করে ফেলছে, ওরা আত্মরক্ষার্থে এদিকে চলে আসার আকাঙ্ক্ষা, এদিকে তাদের ভাই ব্রাদার চলে আসছে আগেই, তো তারাও চলে আসার জন্য অনেক ঘুষখোররা দাঁড়ায় আছে এবং পাসপোর্ট দিয়ে বানায় দিতেছে, এটাও তো ধরা পড়ছিল, তাদের কোনো শাস্তি হয়েছে বলে আমার তো জানা নেই। কিন্তু একটা বিষয় জানার যে আগের সরকার না হয় নোবেল প্রাইজ পাওয়ার জন্য হয়তো এই কাজটি করেছে, এই সময় কেন রোহিঙ্গা নতুন করে আসলো? এটা হলো ওখানকার পরিস্থিতি এক, 2 নম্বর হচ্ছে এই সরকারের ইনঅ্যাকশন। ওখানে হলো আরাকান দখল করে ফেলছে আপনার, তো ওখানে যারা রোহিঙ্গা ছিল, এখান থেকে কিন্তু নতুন চিন্তা হয় যে রোহিঙ্গাদের এখানে বাকি সব পাঠায় দেওয়া হবে, হ্যাঁ, যা আছে আরো পাঠায় দেওয়া হবে, হ্যাঁ, আমাদেরকে অথর্ব পাইছে এখানে পাঠায় দিবে, আর আরাকানটা চীন দখল করে নেবে। চীনের ইনভেস্টমেন্ট ওখানে বেশি আছে না, আমেরিকা ওখানে ঢুকতে চায়, ভারতেরও ইনভেস্টমেন্ট আছে, যার ফলে কেউ আমাদের পক্ষে কথা বলে না। এখন আমরা এই জায়গায় কিন্তু এসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখানেও দুর্বল হয়ে পড়ছে, সারা বিশ্বকে মোবিলাইজ করতে পারে কিন্তু এই জায়গা পারতেছে না বলে আমার ধারণা, অথবা ইনঅ্যাকশন। এটা প্রবলেম। আপনি কি এই বিষয়টি মনে করেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে তার বিশ্ব পরিমণ্ডলে একটা গ্রহণযোগ্যতার জায়গা রয়েছে, আর যে কোনো জায়গায় তিনি কথা বলতে পারেন, আর সেইখানে রোহিঙ্গা প্রশ্নে তিনি আসলে কঠোর হতে পারছেন না কেন? সমস্যা কোথায়? রাষ্ট্র পরিচালনার প্রশ্নে একটা জিনিস হচ্ছে যে স্বার্থটা হচ্ছে স্থায়ী, সত্যতা আর মিথ্যতা হচ্ছে অস্থায়ী, গ্রহণযোগ্যতা খুবই অস্থায়ী। তো স্বার্থটা হচ্ছে স্থায়ী। আজিজ ভাই যেটা বলছেন, এখানে রোহিঙ্গার প্রশ্নের স্বার্থটা হচ্ছে তাদের মূল বিষয়, স্থায়ী বিষয়। তো এখন ডক্টর ইউনূস উনি দেখেন না যে উনি যে এত বড় গ্রহণযোগ্য ব্যক্তি, ওই গ্রহণযোগ্যতাটা কাজে লাগে না কেন রোহিঙ্গার প্রশ্নে? 60,000 রোহিঙ্গা নতুন করে ঢুকলো কেন? দ্যাট ইজ এইখানে এই গ্রহণযোগ্যতা কোনো রাষ্ট্র পরিচালনায় কোনো কাজে লাগে না, রাষ্ট্র পরিচালনায় কিছু কাজে লাগে না। এটা দেবত্ব আরোপ করা যায়, দেবত্ব আরোপ রাষ্ট্র পরিচালনায়। আপনি দেখবেন যে কি নাম হাসান আরিফের, যে কি নাম জানি, হাসান আরিফের মৃত্যু সংবাদ পরিবেশনের সময় আমাদের রিজওয়ানার মুখে একটু হাসির একটা মৃদু রেখা এই সেকেন্ডের জন্য দেখা গেছে, এইটা খুব আলোচনা হচ্ছে, কথা বুঝছেন? তো রাষ্ট্র পরিচালনা এমন এক জিনিস যে এইটা প্রতি স্টেপ, চোখের চাহনি, মুখের হাসির একটু রেখা দেখা গেল কিনা, তো এইটা সবটাই আলোচনায় আসে। এটা রাষ্ট্র পরিচালনা শুধু বাহাবাই ব্যাস 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 এইরকম কোনো বিষয় নয়। জি জনাব আজিজ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের নেতাদের বিচারের দাবিতে আজকে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চ। আসলে তাদের এই যে দাবি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা তাদের নেতাদের বিচারের দাবি, এর সাথে আসলে জনসমর্থন কতটা? জনগণ কি আসলে এই বিচার চায়? না, জনগণ এটা তো আর জরিপ করা হয় না। একটা অভ্যুত্থানে ফেসিবাদ পতন ঘটেছে, প্রধানমন্ত্রী, সেই সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এখন নিঃশব্দ। এরকম একটা সরকার, সব পৃথিবীর আমরা সিঙ্গাপুর হয়ে যাব, অমুক হয়ে যাব, কত কিছু, একজনও কোনো শব্দ করে না, এরকম একটা দল। তো তার নিবন্ধন চাইতেই পারে কেউ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দল কোনো দলকে নিবন্ধন নিষিদ্ধ করার কথা বলতে পারে না, কারণ তারা পথ খুঁজবে। যেমন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, তারা কিন্তু এখন কিন্তু ভয়ের মধ্যে আছে, কিছু শোনা গেছে, রিপোর্টও হয়েছে যে তারা এখন টার্গেট হতে পারে। আপনার ছাত্র লীগ বাতিল করছেন না,
নিষিদ্ধ করেছেন করা না? হয়েছে। হেলমেট বাহিনী ছিল, হেলমেট মাথায় আছে, প্রমাণ আছে, গুলি করতেছে, প্রমাণ আছে, হ্যাঁ, টাকা পয়সার মালিক হয়েছে, প্রমাণ আছে। আপনার তার বিচার করলেই তো নেতৃত্ব শূন্য হয়ে যেত। আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, সব আন্ডারগ্রাউন্ডে পাঠাই দিবেন, তো তাহলে দেখবেন যে তা তো সুইসাইড করতেই পারে, করতেই তো পারে। সুতরাং এটা না, আপনি বিচার করেন দ্রুত। বিচার করলে এই আওয়ামী লীগ পুরোটা, বলেন না প্রধানমন্ত্রী নিজে বলছে তার পিয়নও 400 কোটি টাকার মালিক, তো বিচার তো আপনি করলে একটা ইউনিয়ন লেভেল পর্যন্ত নেতা সব ধরাশায়ী হয়ে যাবে, এমনি তো নেতৃত্ব শূন্য হয়ে যাবে। আপনি কেন এই এই যে ধরেন 14 দলের সবগুলো জেলে গেছে, 14 দলের সব বসে কইছে না জামাতকে নিষিদ্ধ করা হোক? রাজনৈতিক দলের সিদ্ধান্তে এক্সিকিউটিভ অর্ডারে আপনার জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, থাকছে, থাকে নাই তো। জামাত তারও শক্তিশালী হয়েছে, থাকে নাই তো। আপনি নিষিদ্ধ সমাধান না, গণতান্ত্রিক দেশে নিষিদ্ধ সমাধান, হ্যাঁ হয়। যারা আউটলড পার্টি আছে সেগুলো আছে না আমাদের দেশে, জেএমবি নিষিদ্ধ আছে না, হরকাতুল জিহাদ নিষিদ্ধ আছে, আছে তো। ওরকম দল হলে হয়। এটা হলো ফ্যাসিস্ট, আপনারা উপাধি দিয়েছেন ফ্যাসিস্ট দল, স্বৈরাচারী দল, তার বিচার করেন, তার বিচার করেন। সে গণহত্যা করেছে, তার বিচার করেন। লুট করেছে, আয়নাঘর করেছে, গুম খুন করেছে, বিচার করেন। বিচার করলেই তো ধরাশায়ী হবে। এখানে তো আমি মনে করি না যে এই দলকে এত বড়, এখনো যতই বলেন প্রত্যেকটা বাড়িতে না হলেও প্রত্যেকটা মহল্লা তাদের সমর্থক এখনো আছে, হয়তো সাহস করতেছে না বা ইত্যাদি ইত্যাদি। কারণ যেভাবে বিপ্লবটা হয়েছে, ছাত্ররা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, এর বিরুদ্ধে দাঁড়ায় সাহস করতেছে না। তবে আমি মনে করি কোনো গণতন্ত্র যদি এর দিকে যাই, মানবিক দেশ গড়তে চাই, তাহলে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত, নিষিদ্ধ সমাধান না। জি, আপনি কি একই কথা? আমি না, আমার সাথে হচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অথরিটি কার? অথরিটি হচ্ছে সরকারের, যেটা প্রজ্ঞাপন দিয়ে করতে পারে, নোটিশ দিয়ে করতে পারে। আরেকটা করতে পারে নিষিদ্ধ আদালত। তো অন্য রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে না, অথরিটি নাই তার। একটা নাম্বার 2 হচ্ছে কেন অথরিটি নাই? প্রতিদিন উনি ঘুম থেকে উঠে এসবি, এনএসআই, ডিজিএফআই এদের রিপোর্ট পান প্রধান উপদেষ্টা এবং গভর্নমেন্ট। বিএনপির মহাসচিবকে পায়। বিএনপির মহাসচিব জানবে কিভাবে যে এই জায়গায় নিষিদ্ধ করার জন্য যে কাজ হচ্ছে, নিষিদ্ধ করার জন্য যে যৌক্তিক কারণ, এটা জানবে কিভাবে বিএনপি বা আদার্স পার্টি? তো আদার্স পার্টিকে বলেন যে আগামীকাল থেকে ডিজিএফআই রিপোর্ট বিএনপির মহাসচিবকে দিবে, চেয়ারম্যানকে দিবে, এবং এই ডিজি, এনএসআই এদের সবার রিপোর্ট, গোপনীয় রিপোর্ট বিএনপিকে, পলিটিক্যাল পার্টিগুলিকে দেবে। তাহলে পলিটিক্যাল পার্টি আপনার যে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপনের পার্টিগুলি হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি 64 জেলায় এত আন্দোলন হইলো, এত খুন হইলো, খারাপই হইলো, এখনো 4 মাস হয়েছে, আপনি 64 জেলায় ট্রাইব্যুনাল করেন না কেন? ট্রাইব্যুনাল করেন না কেন? যে গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যারা এইসব খুনি আছে, লুটের আছে, এদের বিচার হবে। 64 জেলা ট্রাইব্যুনাল করে দেন, একটা করে করে দেন, একটা করে কি বলে অতিরিক্ত জেলা জজকে করে দেন, অ্যাপয়েন্টমেন্ট করে দেন। 64টা জেলা জজ, আপনার হাতে বহু জেলা জজ ওয়াইসডি ফালাই রাখছেন। এই যে দেখি যে পোস্টিংয়ের জন্য আইন মন্ত্রণালয় ঘুরে শুনি লোকজন যে পোস্টিং নাই। তো এই এদেরকে করে দেন। মানব পাচার ট্রাইব্যুনাল করেছেন, মানব পাচার ট্রাইব্যুনালে 6 মাসে একটা মামলা ওঠে না। তো ওই ট্রাইব্যুনালকে বাদ দিয়া ওরে বলেন অতিরিক্ত দায়িত্ব, তুমি ট্রাইব্যুনাল, কি নাম, তুমি গণহত্যার বা দুর্নীতির ট্রাইব্যুনালের, তুমি গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতির ট্রাইব্যুনালের তুমি জজ। তো 64 ট্রাইব্যুনাল করে দেন। ওইখানে 64টা পিপি, আমাদের পিপি একটাকে অ্যাপয়েন্টমেন্ট করে দেন, অ্যাডিশনাল পিপি একটাকে অ্যাপয়েন্টমেন্ট, কোনো খরচ নাই, কিন্তু কোনো খরচ ছাড়া, ওই আর্থিক সংস্থা ছাড়া আমি বলতেছি। একটা পিপিকে বলেন যে তুমি এইগুলা রেডি করো, প্রসিকিউশন রেডি করো, পুলিশ দিয়ে আনাও, আইনাই এইগুলো বিচার স্টার্ট করে দাও। জি, আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছে। আপনি আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনার দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কেউ যেন দেশকে বিভক্তির দিকে ঠেলে দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশ্ন হচ্ছে দেশকে আসলে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে কারা, কিভাবে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে? না, দেশকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে কারা, এটা একটা উনি যে প্রেক্ষাপটে, আমি শানে নজরুলটা ভাই বলতে পারবো না। তো শানে নজরুলটা ছাড়া আমি বলছি, তারেক রহমান আমাদের পার্টির চেয়ারপারসন, তিনি অনেক দিন ধরে বলছেন
যে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের রাজনীতি করতে চাই, জাতীয় ঐক্যের রাজনীতি করতে চাই, এবং দেশে যে কোনো দেশের উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্য দরকার, এটা তো সবাই জানে। এবং জিয়াউর রহমান যে উৎপাদনের রাজনীতি, জাতীয় ঐক্যের রাজনীতি, এটা উনি শুরু করেছিলেন। তার সন্তান, বড় সন্তান, তিনিও সেইটা বলছেন, এবং আমাদের পার্টির মহাসচিব এটা প্রতিধ্বনি করছেন। তো আমি আপনাকে বলি যে ফরাসি বিপ্লবের পরেও ন্যাশনাল রিকনসিলিয়েশন এটা করতে হচ্ছে। তো আজকে যখন একটা গণ অভ্যুত্থান হচ্ছে বা যাই হোক, বিপ্লব বলুক, সব কিছুর পরে একটা জাতীয় ঐক্যমত্য লাগবে। আপনি যারা আমাদের সাথে একমত ছিল না, যারা অপরাধী তাদের বিচার করবেন, যারা অপরাধী না, আমাদের সাথে একমত নয়, তাদেরকে আপনি সবাইকে এলিমিনেটেড করে দেবেন, মেরে ফেলবেন গলা চিপ দিয়ে। এদেরকে তো আপনি মেইন স্ট্রিমে আমাদের রাজনীতির সাথে, আমাদের সমাজের সাথে আনতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। দ্যাট ইজ কল্ড অন্তর্ভুক্তিমূলক সমাজ। তো অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রশ্নে তারেক রহমান যে বক্তব্যটা রাখছেন, আমার মনে হয় যে মহাসচিব এটাই প্রতিধ্বনি করছেন যে আমরা জাতীয় ঐক্যমত্যের রাজনীতি চাই, জাতীয় ঐক্যের রাজনীতি চাই, এবং জাতীয় অগ্রগতির রাজনীতি চাই, সমৃদ্ধির রাজনীতি চাই। জি, জনাব আজিজ, আমরা শেষ মুহূর্তে রয়েছে, আপনি যদি 1 মিনিট যোগ করেন যে দেশের ভাবমূর্তির প্রশ্নে কিংবা বিভক্তির বিষয়টা হলো আমি দুইভাবে দেখতে পাচ্ছি। ধরেন এই ছাত্ররা নতুন করে সংগঠন করছে, এই ছাত্রদের 3 জন উপদেষ্টা আছে, সরকার মুখে বলছে এদের সাথে সম্পর্ক নাই, ছাত্ররাও বলছে, তাহলে 3 জন উপদেষ্টা আছে কেন? তারা বাইরে আসে না কেন? এক, সুতরাং এখান থেকে একটা বিভক্তি রেখা টানতে পারে। দ্বিতীয়টা, ধরেন জামাত কিন্তু ইদানিং আলাদাভাবে চলতেছে, একসাথে 20 দলে ছিল, এখন কিন্তু আলাদা তারা ইলেকশন করা বা এইসব প্রস্তুতি নিচ্ছে, এখানেও একটা বিভক্তি। তবে জনাব ফখরুল ইসলাম আলমগীর কোন উদ্দেশ্যে বলেছে উনিই বলতে পারবেন, এটা কিন্তু বলা মুশকিল। তবে আমি এটাও বলি যে ধরেন দেশ 54 বছরে পড়ছে, 53 বছর পাস্ট হয়ে গেছে স্বাধীনতার, এই অ্যান্টি লিবারেশন, প্রো লিবারেশন, ওই জামাত, ওই বিপ্লবী, এত বিভক্ত করে তো দেশ চলে না, আগাইতে পারে না। যেমন ধরেন আমি একটা জাস্ট উদাহরণ দিই, ম্যান্ডেলা মুক্ত হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তার পিএকে বলছে আমি একটু গল্প, একটু শহরটা দেখি। দেখার পরে একটা হোটেলে বসছে, একটা হোটেলে খেতে বসছে, তখন এক লোক দেখেছে খুব জীর্ণ শীর্ণ অবস্থা, সে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে, তাকে ডাকছে, ডাকো একসাথে খাওয়াইছে, যাই গল্প। তো সে বললো যে স্যার উনি তো কাঁপতেছে এরকম ভয়ে এইটাই। তারপরে না শোনো, খাওয়ার পরে যাওয়ার সময় সে খাওয়ার পরেও ভয়ে কাঁপতেছে। তিনি তখন বলছিলেন, এটা গল্প শুনছি, বলছিল যে আমাকে যখন দ্বীপান্তরে রাখা হলো, 27 বছর নির্জন দ্বীপান্তরে রাখা হয়েছে, তখন আমাকে যতবার পানি চাইছি ততবার তাকে ডিউটি ছিল, সে আমাকে পেশাব দিত খাইতে। এই কারণে এখন ভাবছে আমি সরকারে আসছি, আমার প্রতিশোধ হইতে পারে। 1, 2 হচ্ছে ডি ক্লার্ক ছিল হোয়াইট, তখন সরকার প্রধান, তিনি বেরিয়ে কিন্তু ডি ক্লার্কের সাদা যে তাকে জেল দিয়ে রাখছে তার সাথে কিন্তু রিকনসিলিয়েশন করছে, জাতিকে ঐক্যবদ্ধ করছে। যদিও সাউথ আফ্রিকা এখন সেই জায়গায় নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে যেটা পারতাম সেটা আমরা করি নাই, ওখান থেকেই বিভক্তি রেখা শুরু হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।